বুকের উপর থেকে শাড়ির আঁচলটা টান দিতেই মেয়েটা কেমন যেন কেঁপে উঠল। হাত দিয়ে শাড়ির আঁচলটা আটকাতে চেয়েও আটকালো না। মেয়েটার চোখের কোণে পানি এসে গেছে, মুখটা লাল বর্ণ ধারণ করেছে, পিঙ্ক কালারের লিপস্টিক দেওয়া ঠোঁট জোড়া কাঁপছে। দেখেই লিপস্টিকের উষ্ণ ছোঁয়া নেওয়ার জন্য মনটা ব্যাকুল হয়ে উঠেছে। আমার সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। আমার দরকার মেয়েটার শরীর, কারণ মেয়েটাকে এক রাতের জন্য ভাড়া করেছি। দেখতে খুব সুন্দর, যে কোনো পুরুষের দেখলেই কাম তাড়না জাগবে। মেয়েটার বুক থেকে কাপড়টা সরাতে সরাতে মেয়েটা চোখ বন্ধ করে নিল। আমি নিজের অজান্তেই মেয়েটার গোলাপের পাপড়ির মতো ঠোঁটের সাথে ঠোঁট জোড়া মিলিয়ে দিলাম। মেয়েটার চোখের কাজলগুলো লেপ্টে যাচ্ছে, কিন্তু আমাকে সরানোর ক্ষমতা তার নেই, কারণ পতিতাদের সেই ইচ্ছা থাকলেও ক্ষমতা থাকে না। হঠাৎ বিছানা কাঁপতে লাগলো। চেয়েই দেখি বালিশের সাইডে মেয়েটার ফোনটা কাঁপছে। কিছু যদি না মনে করেন ফোনটা ধরতে পারি? মিনতির সুরে কথাটা বলল। আরও কোনো জায়গায় কন্টাক্ট রাখছিস নাকি? আজকেই আরও? সেখান থেকে কি ফোন দিয়েছে? আমি। মেয়েটা কেমন যেন করুণভাবে তাকালো। মনে হচ্ছে এই চাহনির মাঝে যে কেউ নিজেকে মুহূর্তের মাঝে হারিয়ে ফেলবে। আচ্ছা ফোন ধর, তবে আমার সামনেই কথা বলতে হবে। আমি। মেয়েটা মুচকি হাসলো, চোখের পানিগুলো চিকচিক করছে। মেয়েটা ফোন ধরতেই ওপাশ থেকে এক ছোট্ট বাচ্চার কণ্ঠ শুনতে পেলাম। ফোনের ওপাশ থেকে কে যেন বলছে, আপু তুমি কখন আসবে? জানো আপু, মা না কেমন যেন করছে। ডাক্তার আঙ্কেল বলেছে টাকা না দিলে মাকে আর চিকিৎসা করবে না। মাকে চিকিৎসা না করলে মা বাঁচবে না আপু। আপু তুমি কখন আসবে টাকা নিয়ে? হ্যাঁ আমার কলিজার টুকরা বোন, আমি না অনেক বড় একটা কাজ করতেছি। কাজটা শেষ হলেই তোর জন্য চকলেট আর মায়ের চিকিৎসার টাকা নিয়ে আসবো। আর আমার ময়না পাখিটা এখনও ঘুমায়নি কেন? আর হ্যাঁ জান্নাত, আজকেও কি তোর কোমরের বাম সাইডে ব্যথা উঠেছিল? মেয়েটা। হ্যাঁ আপু, দুপুরে অনেক পেন করছিল। দুপুরে যে ওষুধ এনে দিয়েছিলে না তুমি, সেটা খেয়ে ভালো হয়ে গেছে। আচ্ছা আপু তুমি কি কাজ করো? আমিও করব। আমরা দুই বোন যদি কাজ করি তাহলে মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, তাই না? আপু বলো না, তুমি কি এমন বড় কাজ করছো? এত টাকা দিবে, বলো না আপু। দু বোন মিলে কাজ করব, আমাকে করতে দিবে তো? জান্নাত। মেয়েটার দিকে তাকালাম। মেয়েটা কাঁদছে, যাকে বলে চাপা কান্না। চোখের পানি মুছে বলতে লাগলো, না আমার ময়না পাখিটার কাজ করতে হবে না। চুপ, আর কোনো দিন কাজ করার কথা বলবি না। আমি কি মরে গেছি? তুই কান্না করছিস কেন? জান্নাত তুই একদম কাঁদবি না। মেয়েটা। আপু তুমি কখন আসবে? জানো না তোমার গলা জড়িয়ে না ঘুমালে আমার ঘুম হয় না। জান্নাত। ময়না পাখি রাগ করো না, আজকে রাতে যে আমার ময়না পাখিটার সাথে ঘুমাতে পারবো না। আজ সারা রাত কাজ করব, তা না হলে যে টাকা পাবো না। মেয়েটা। আপু ভালো মেয়েরা রাত জেগে কাজ করে না, মা বলতো না যে ভালো মেয়েরা সন্ধ্যার পর বাড়ির বাইরে থাকে না। তুমি কেন বাইরে থাকবে? আপু তুমি কষ্ট পেও না। জানো আজ আমার টিচার ক্লাস থেকে বের করে দিয়েছে। বলেছে তুমি নাকি খারাপ কাজ করো, তাই আমাকে পড়াবে না। আমি বলেছি আমার আপু দুনিয়ার শ্রেষ্ঠ আপু। আমার আপু সত্যিই অনেক ভালো আপু। আমি ঠিক বলেছি না? বলো আপু, তোমার ময়না পাখি ঠিক বলেছে। আপু যখন তোমার নামে পচা কথা বলেছে তখন না আমার খুব কষ্ট হয়েছে। আপু তুমি কখন আসবে? তুমি রাতে যদি না আসো তাহলে আমি খাবো না। জান্নাত। বোন আমার তুমি খেয়ে নাও, আমি রাতেই আসবো কেমন? এখন কাজ করতে হবে। কথাটা বলেই ফোনটা রেখে দিল। আমি বিছানায় এক কোণায় বসে কথাগুলো শুনছিলাম। সরি ক্ষমা করবেন, ছোট বোনটার সাথে কথা বলতে গিয়ে লেট হয়ে গেল। কি করব বলেন, বোনটার কিডনির সমস্যা। আচ্ছা বাদ দেন, রাত 10টা বাজে, কি করবেন করেন। কথাটা বলে শাড়িটা খুলতে লাগলো। আমি মেয়েটার খোলা শাড়িটা ফ্লোর থেকে নিয়ে কুচি দিয়ে পরিয়ে দিলাম। যখনই কুচিটা নাভির নিচে নিজের অজান্তেই গুজে দিতে গেলাম, মেয়েটা কারেন্ট শক করার মতো কেমন যেন কেঁপে উঠল। আমি শাড়িটা পরিয়ে দিয়ে রুম থেকে বের হওয়ার সময় মেয়েটা বলল, কি হলো, কিছু করবেন না? আপনার আজ যা মন চায় তাই করতে পারেন, কোনো বাধা দিব না, কিন্তু প্লিজ 10,000-এর কম টাকা দিবেন না।
কোথায় যাচ্ছেন আপনি? ঠাস ঠাস করে চর বসিয়ে দিলাম। মেয়েটা মাথা নিচু করে কাঁদছে। এই মেয়ে, তোর মতো মেয়ের সাথে আমি রাত কাটাতে পারবো না। আমার কথাটা শুনেই মেয়েটার মাথায় যেন বাজ ভেঙে পড়ল। চোখের পানি মুছতে মুছতে বলল, আমাকে কি পছন্দ হয়নি? প্লিজ আপনার যা মন চাই করুন, আমার টাকাটার খুবই প্রয়োজন। এত রাতে কোনো কাস্টমার পাওয়া যাবে না। কথাটা বলেই মেয়েটা পায়ে জড়িয়ে ধরে ফেলল। আমি আকস্মিক ঘটনায় বিস্মিত হলাম। একটা মেয়ে নিজের সতীত্ব বিক্রি করার জন্য পায়ে পর্যন্ত ধরে। কতটা কঠিন পরিস্থিতিতে দাঁড়ালে মেয়েটাকে পা থেকে তুলে বললাম, আমি আপনার সাথে কন্ট্রাক্টের টাকাটা ঠিকই দিব, তবে আপনি কেন নিজের ইচ্ছায় নারীর সবচেয়ে মূল্যবান সম্পদ বিলিয়ে দেওয়ার জন্য আমার পায়ে পড়েছেন? সেই কারণটা বলতে হবে, তা না হলে এখনই আমার বাসা থেকে বের হয়ে যাবেন। মেয়েটা আমার কথা শুনে চোখের পানি মুছে বলতে লাগলো, তাহলে শুনুন, কেন আমার জীবনের সবচেয়ে বেশি মূল্যবান সম্পদ বিলিয়ে দিচ্ছি। আমার নাম কারিমা জাহান। সবাই কথা বলেই ডাকে। গ্রামেই জন্ম। আমার বাবা একটা বেসরকারি চাকরিজীবী। খুব ভালোই চলছিল, কিন্তু হঠাৎ আমাদের জীবনে নেমে আসলো অন্ধকারের কালো ছায়া। আমি তখন এসএসসি পরীক্ষা দিয়েছি। রেজাল্ট আসলো A+। স্কুল থেকে খুশি মুখে বাসায় এসে দেখি বাড়ি ভর্তি অনেক লোক সরিয়ে যতই সামনে যাচ্ছি ততই মায়ের কান্না শুনতে পাচ্ছি। হঠাৎ যা দেখলাম, আমার হাত থেকে রেজাল্ট শিটটা মাটিতে পড়ে গেল। পৃথিবীটা আমার মাথার উপরে ঘুরছে, পায়ের নিচে মাটি সরে যাচ্ছে। কারণ বাবার লাশকে সামনে নিয়ে মা কাঁদছে, আর আমার ছোট্ট 2 বছরের বোন জান্নাত মায়ের পাশে গড়াগড়ি দিয়ে কাঁদছে। আমি এসব দেখে অজ্ঞান হয়ে পড়ে যাই। শুনেছি 2 দিন পর জ্ঞান ফেরে। বাবাকে শেষ দেখাটাও হয়নি। কাকারা চক্রান্ত করে বাড়ি ছাড়া করে। শহরে এসে টিউশনি করে কোনো মতে অনার্সটা কমপ্লিট করি। কত জায়গায় চাকরি খুঁজেছি, পাইনি। 2 জায়গায় চাকরি দেওয়ার কথা বলে আপত্তিকর প্রস্তাব পড়েছিল, সেখান থেকে এসে পড়ি আর চাকরি খুঁজিনি। এদিকে সজীব আঙ্কেলের 5 বছরের একটা মেয়েকে পড়াতাম, কিন্তু একদিন নিঝুম আমার ছাত্রী। তার মায়ের সাথে নানির বাড়ি চলে গেলে তার বাবা একাই থাকেন। আমি বাসায় গেলে সে সুযোগে আমার সাথে অশ্লীল কাজ করতে চায় জোর করে। আমি কোনো মতে সম্মান নিয়ে পালিয়ে আসি। তারপর আর সেখানে যাইনি। হঠাৎ একদিন বোনটা স্কুল থেকে আসার পরে সেন্সলেস হয়ে যায় ব্যথায়। ডাক্তারের কাছে নিয়ে শুনতে পারি কিডনির সমস্যা। 6 মাসের মাঝেই কিডনি প্রতিস্থাপন করতে হবে, নইলে ছোট বোনটা বাঁচবে না। এদিকে মা 2 বছর ধরে প্যারালাইজড হয়ে আছে। মায়ের চিকিৎসার জন্য প্রতি মাসে 4,000 টাকা লাগে। দিনে 4টা টিউশনি করায়, তা দিয়ে মায়ের চিকিৎসা আর সংসার বেশ চলে যেত। কিন্তু ইদানিং মায়ের অসুস্থতা বেড়ে যায়। সাথে বোনটাও দিন দিন মৃত্যুর সাথে লড়াই করছে হাসপাতালে শুয়ে শুয়ে। কালকের মাঝে হসপিটালে যদি 10,000 টাকা না দিতে পারি তাহলে মাকে বের করে দিবে। তাই বাধ্য হয়ে এ কাজে জড়িয়ে নিয়েছি। আর আমার শরীরের প্রথম স্পর্শকারী আপনি। আজকের রাতের পর চিরদিনই আপনার নামটা হৃদয়ে খোদাই করা থাকবে, কারণ আপনাকেই আমার সতীত্বটা প্রথম বিলিয়ে দিচ্ছি। এখন তো সব শুনলেন, এখন আপনি আমার গায়ে পতিতার ছাপ লাগিয়ে দিতে পারেন, কোনো আফসোস নাই। মা আর বোনের হাসির কাছে আমি শতবার নিজের সতীত্ব বিলিয়ে দিতে পারি। মেয়েটার দিকে তাকিয়ে ভাবছি, একটা মেয়ে কতটা ত্যাগ স্বীকার করতে পারে। হয়তো মেয়েটাকে না দেখলে বুঝতাম না। আমি মেয়েটার কাছে যাচ্ছি। মেয়েটা চোখ বন্ধ করে আছে। জানালা দিয়ে চাঁদের আলো ঘরে প্রবেশ করছে। এক অপরূপ সৌন্দর্য মেয়েটার উপরে এসে ভিড় করেছে। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। মেয়েটার মাতাল কলা চুলের গন্ধ বাতাসে ভেসে আসছে। আমি মেয়েটার অনেক কাছে এখন। মেয়েটার নিঃশ্বাস আমার মুখে পড়ছে। মেয়েটা ভাবছে আমি মেয়েটাকে লিপ কিস করব। মেয়েটার ঠোঁট জোড়া কাঁপছে, চোখের কোণ থেকে পানি গড়িয়ে পড়ছে। আমি খপ করে মেয়েটার শাড়ির আঁচলটা ধরে ফেললাম। মেয়েটার চোখ থেকে টুপ টুপ করে পানি পড়তে লাগলো। আমি শাড়ির আঁচলটা টান দিয়ে মেয়েটার মাথায় তুলে দিলাম। ঘোমটাতে মেয়েটাকে অনেক সুন্দর লাগছে। মেয়েটার ঠোঁটের কোণে হাসি দেখলাম।
মেয়েটার কোমরের কাছে একটা হাত আমার, আর একটা হাত মেয়েটার এলো কেশে। আমি মেয়েটার অনেক কাছে চলে এসেছি। এখন মেয়েটার গরম নিঃশ্বাস আমার মুখে পড়ছে। মেয়েটাকে অনেক সুন্দর লাগছে। মেয়েটার ঠোঁটের কোণের হাসি দেখলাম। পৃথিবীর সবচেয়ে সুন্দর লাগে হয়তো মেয়েদের বাঁকা ঠোঁটের হাসি। আমি জিসান আহমেদ রাজ। আচ্ছা, আপনাকে কি আমি নাম ধরে ডাকতে পারি? আমি আজকে রাতের জন্য আমি শুধুই আপনার। আমার শরীরের প্রতিটা অংশের ন্যায্য দাবিদার আপনি। যা ইচ্ছা তাই করতে পারবেন। হঠাৎ ঘড়ির কাঁটা জানান দিল রাত 12টা বাজে। কথা বলল রাত আর বেশি নেই, আমাকে ভোরেই চলে যেতে হবে। এখনও আপনি তো কিছুই করলেন না। প্লিজ আর সময় নষ্ট না করে আপনি যে কাজের জন্য এখানে এসেছেন সে কাজটা পূর্ণ করেন। সময় হয়তো বেশি নেই। কথা, ক্ষমা করবেন, আমি পুরুষ তবে কাপুরুষ নই। আপনি ঘুমান, আমি আসি। আজকে রাতের জন্য আমি শুধু আপনার। কথাটা বলে বুকের উপর থেকে শাড়িটা সরিয়ে ফেলল। আমার চোখ জোড়া বন্ধ হয়ে আসলো। আমি বুঝতে পারছি এক অসহায় মেয়ে তার মূল্যবান সম্পদ নিজ হাতে আমাকে তুলে দেওয়ার জন্য অগ্রসর হচ্ছে। এদিকে কথা আমার কাছে এসেই আমার ঠোঁটের সাথে ঠোঁট জোড়া মেলানোর আগেই ধাক্কা দিয়ে ফেলে দিলাম। আপনাকে না বললাম আপনার সাথে কিছু করতে পারবো না? আপনি তো আমাকে কন্ট্যাক্ট করেছেন এক রাতের জন্য। আচ্ছা, আমার সাথে কন্ট্যাক্ট করার টাকাটা তো দিবেন। টাকাটা না হলে মায়ের কিছু একটা হয়ে যাবে। প্লিজ আপনি আমাকে যে কাজের জন্য নিয়ে এসেছেন সে কাজ করেন, তবুও আমার টাকাটা দেন। করুণ স্বরে বলল। বুঝতে পারলাম মেয়েটা টাকার জন্য এসব করছে। হায় রে পৃথিবী, কেউ টাকার জন্য এসব করে, আবার কেউ আধুনিকতার জন্য। আমি পকেট থেকে 10,000 টাকার ফাইলটা বের করে দিয়ে বললাম, এই নেন টাকা, আর ভয় পাইতে হবে না। আপনাকে একটা কথা বলবো, পতিতাদের কাছে অনুমতি চাইতে হয় না। বলেন কি বলবেন? আপনি কি সারা জীবনের জন্য আমার হয়ে থাকতে পারবেন? এ কি বলছেন? এ কথা মুখে নেওয়া পাপ। পতিতারা ভোগের পাত্রী, যত পারেন তাদের ভোগ করেন, তারপর টিস্যুর মতো ব্যবহার করে ছুলে ফেলে দেবেন ডাস্টবিনে। পতিতাদের সংসার করার স্বপ্ন তো দূরের কথা, কাউকে ভালোবাসাও অন্যায়। আমাদেরও ইচ্ছে করে কাউকে ভালোবাসতে, কারো কাঁধে মাথা রেখে চাঁদের জ্যোৎস্না দেখতে, মাঝরাতে গা ঘেঁষে বসে পুকুরের পানিতে আলতা রাঙা পা ডুবিয়ে প্রিয় মানুষটার মুখে ভালোবাসার গল্প শুনতে। মন চায় একটা ছোট্ট সংসার করতে, যে সংসারে সব কিছুর অভাব থাকলেও থাকবে না কোনো ভালোবাসার অভাব। কিন্তু এসব স্বপ্ন দেখি নিছকই বোকামি। আমার ছোট বোন কি বলেছিল শুনেছেন? আমার ছোট বোনটাকে নাকি তার টিচার স্কুল থেকে বের করে দিয়েছে। কেন জানেন? সেই স্কুলের শিক্ষিকা হচ্ছেন সজীব আঙ্কেলের স্ত্রী। আর সজীব আঙ্কেল সেই দিনের ঘটনা উল্টা করে বলেছিল তার স্ত্রীকে। নিশি আন্টি জানে যে আমি তার স্বামীর সাথে অশ্লীল কাজ করতে চেয়েছিলাম। শুনেন, আপনার যদি মন চায় আমাকে ভোগ করার, যা ইচ্ছা করতে পারেন। যেভাবে ইচ্ছা নিজের কামতাড়না মেটাতে পারেন। আজকের রাতে আমি চাই না আমার অনিশ্চিত জীবনের সাথে আপনাকে জড়াতে। জানেন, আজ আমি পতিতা না হয়েও এক অন্ধ সমাজের কাছে কলগাল। আল্লাহর কসম, আমার জীবনে আপনিই প্রথম পুরুষ যার ঠোঁটের ছোঁয়া আমার ঠোঁটে প্রথম স্পর্শ করেছে, যে আমার শারীরিক গঠন কিছুটা দেখেছে। কিন্তু এছাড়া আমার কোনো উপায় ছিল না। অসুস্থ মা আর বোনকে বাঁচাতে নিজেকে কোরবানি দেওয়া ছাড়া আপনার নামটা আর ছবিটা হৃদয়ে অঙ্কিত করে নিলাম। কাল থেকে হয়তো অন্য কারো বিছানায় নিজের অনিচ্ছা সত্ত্বেও নিজেকে সঁপে দিতে হবে। আচ্ছা বাদ দেন, আপনি কাঁদছেন কেন? ছেলে মানুষের কাঁদতে হয় না। কথা, আমি না হয় কাঁদছি, তুমিও তো কাঁদছো। জানো, ছোটোবেলায় মা মরে যায়, কোটিপতি বাবার 1 ঘন্টা সময় হয়নি দিনে আমার সাথে কাটাবার। আমার বয়স যখন 5 বছর তখন বাবা আর একটা বিয়ে করে নিয়ে আসে। আমি পেলাম নতুন মা। নতুন মাটা অনেক ভালো ছিল, যে কথায় কথায় আমাকে বলতো তোর মাটা নষ্টামি করে তোর মতো কুলাঙ্গারের জন্ম দিয়েছে। তখন বয়স 7 বছর, একটু বুঝতে শিখেছি। বাবার সাথে কোনো কথা বলতাম না। 11 বছর বয়সে লন্ডনে চলে যাই। পড়ালেখার সুযোগে কণা নামের একটি মেয়ের সাথে পরিচয় হয়। সেখান থেকেই ভালো লাগা, তারপরে ভালোবাসা। মনে করেছিলাম তাকে আঁকড়ে ধরেই নিজের কষ্ট ভুলে থাকব, কিন্তু না, সে আমাকে ব্যবহার করেছিল। আজ তার বিয়ে, আজকে রাতেই ফুলশয্যা।
জানেন তাকে এতটা ভালোবাসতাম, তার জন্য কত মেয়েকে ইগনোর করেছি, কখনো কারো দিকে তাকাতামও না। কিন্তু সে কী করলো, অন্য ছেলেকে বিয়ে করে নিল। তাই মনের ক্ষোভে ভেবেছিলাম যদি আজকের রাতটা কারোর সাথে কাটানো যায়, কষ্টটা যদি লাঘব হয়। তাই আপনার সাথে দেখা এবং এই পর্যন্ত আসা। কি হলো, কাঁদছেন কেন? তবে আপনার মতো আমিও জীবনের প্রথম আপনার উষ্ণ ঠোঁটের ছোঁয়া পেলাম। আচ্ছা, আপনি কি সারা জীবনের জন্য আমার হয়ে থাকবেন? মেয়েটা চোখের পানি মুছে বলল, পারি, এক শর্তে। তা হলো আমাকে সারা জীবন ভালোবাসতে হবে। আমি কিছু না বলে শক্ত করে জড়িয়ে ধরলাম। মনে হচ্ছে এ পাওয়া পরম সুখের পাওয়া, পরম সৌভাগ্যের পাওয়া। দৈহিক মিলনের মাঝে সুখ আছে, আছে কামতাড়না মেটানোর প্রয়াস, কিন্তু আত্মিক মিলনের মাঝে আছে পরম শান্তি, যা সকল ভালোবাসার ঊর্ধ্বে। আলতো করে কথার কপালে চুমু এঁকে দিলাম। কথা খুব কাঁদছে, আমার শার্টটা তার চোখের সমুদ্রের নোনা জলে ভিজে যাচ্ছে। আমার মনে হচ্ছে আমি পেয়েছি তাকে, যাকে কবি জীবনানন্দ দাশ না দেখে তার সৌন্দর্যের বর্ণনা দিয়েছিল। দেখতে দেখতে জীবনের শ্রেষ্ঠ রাতটি পার করে দিলাম। পরের দিন সকালে কথাদের বাসায় গিয়ে কথার মায়ের চিকিৎসা এবং জান্নাতের চিকিৎসার সব কিছু ব্যবস্থা করলাম। ইনশাল্লাহ 6 মাস পরে সব কিছু ঠিকঠাক। জান্নাত আর কথার মা পুরোপুরি সুস্থ। মোটামুটি খুব জমকালোভাবেই বিয়েটা হয়ে গেল। আজ আমাদের বাসর রাত। কথার লাল বেনারসি পরার কথা থাকলেও আমার পছন্দ মতো নীল শাড়িতে নিজেকে আবৃত করে, নীল চুড়ি, চোখে কাজল, সব কিছু মিললে মনে হচ্ছে নীলপরি। আমি বিছানায় বসতেই আমার পায়ে সালাম করলো। আমি কথাকে নিজের বুকে টেনে নিলাম। বিছানায় শুইয়ে দিয়ে আলতো করে কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। আস্তে আস্তে কথার মাঝে নিজেকে হারিয়ে ফেললাম। দিনগুলি ভালোই কাটছিল। কথা অন্তঃসত্ত্বা। খবরটা শুনে নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি মনে হয়েছিল। দেখতে দেখতে 9 মাস পার হয়ে 10 মাস চলছে। কথা বলল আজ তার শরীরটা খারাপ লাগছে, আমি যেন অফিসে না যাই। বিকালে কথাকে নিয়ে হসপিটালে নিয়ে গেলে ডাক্তার বলল অপারেশন করতে হবে। রোগীর অবস্থা ক্রিটিক্যাল। অপারেশন থিয়েটারে যাওয়ার আগে কথা শক্ত করে হাতটা চেপে ধরেছে। চোখের পানি গড়িয়ে পড়ছে। ছোট্ট ছোট্ট করে বলছে, জানো রাজ, আমার না তোমাকে ছেড়ে যেতে মন চাচ্ছে না, আমার খুব ভয় হচ্ছে। আচ্ছা রাজ, আমি যদি মরে যাই তাহলে কি তুমি আর একটা বিয়ে করবা? তুমি আমার ভালোবাসার ভাগ অন্য কাউকে দিয়ে দিবে? আমার ভালোবাসার ভাগ আমি হারিয়ে গেলে কাউকে দিও না। কথা দাও, আমি হারিয়ে গেলে নতুন কাউকে বিয়ে করলেও তাকে কলিজার টুকরা বলে রাখবে না, কেমন? আমি মনে হয় তোমাকে হারিয়ে ফেলবো। এই কাঁদছো কেন তুমি? আমি মরে গেলেও আমার আত্মাটা তোমার সব সময় ভালোবাসা দিয়ে ঘিরে রাখবে। কাঁদতে কাঁদতে কথাগুলো বলল কথা। এই কলিজার টুকরা, তুমি জানো না তোমাকে ছাড়া নিজেকে ভাবতেও পারি না। তোমার কিছুই হবে না, তুমি এমন বাজে কথা বলবে না। এদিকে ডাক্তাররা কথাকে নিয়ে অপারেশন থিয়েটারে নিয়ে চলে গেল। আমি বাহিরে দাঁড়িয়ে পায়াচারি করছি। হঠাৎ ডাক্তার দরজা খুলতেই দৌড়ে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার চোখের পানি ছেড়ে দিয়ে বলল, সরি মিস্টার রাজ, সন্তানকে বাঁচাতে পারলেও মাকে বাঁচাতে পারলাম না। আপনার স্ত্রী মরার আগে ওয়াদা করিয়ে দিয়েছিল তার জীবনের বিনিময়ে হলেও তাদের সন্তানকে বাঁচাতে, কারণ তিনি আর মা হতে পারবেন না। সরি, আমাদের কিছুই করার ছিল না। ডাক্তারের কথাটা শুনে পায়ের নিচের মাটি সরে যেতে লাগলো। মনে হচ্ছে কলিজাতে কেউ ছুরি চালিয়ে দিয়েছে। বুকের মাঝে চিনচিনে ব্যথা করছে। দৌড়ে গেলাম কথার বেডে। বাচ্চাটা কথার পাশে রাখা। বাচ্চাটা কাঁদছে। কথার মুখটা সাদা কাপড়ে ঢাকা। কাপড়টা তুলতেই চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়তে লাগলো। কি সুন্দর মায়াবী মুখখানা মলিন হয়ে পড়ে আছে। কাজল কালো চোখ দুটি দিয়ে আর কখনো তাকাবে না আমার দিকে। হাজারো স্মৃতি ভেসে উঠছে স্মৃতির পাতায়। বাচ্চাটা কাঁদছে। হঠাৎ মনে হলো কথা বলতেছে আমাদের দুজনের কলিজার টুকরাটাকে বুকে নিবে না। বাচ্চাটার দিকে তাকাতেই দু চোখ ভরে গেল জলে। কি ভাগ্য নিয়ে এসেছিস, জন্মের পর মায়ের দুধটুকুও খেতে পারলি না। আর কাঁদিস না, আজ থেকে তোর নাম রোদ্দুর। তুই যে আমার আষাঢ়ের ঘন বর্ষায় বেঁচে থাকার আশার আলো।
মেঘের মাঝে তুই যে রোদ্দুর হয়ে আসলি। এই বলে আমাদের দুজনের কলিজার টুকরো ছেলেটাকে গালে মুখে চুমু দিয়ে বুকে জড়িয়ে নিলাম। তো বন্ধুরা, আজকের এই গল্পটি এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিও, আর সকলে পাশে থেকো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে ধন্যবাদ।